ক্রাবির এক সকালে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। সামনে অজানা পথ, পাশে সমুদ্র আর বুক ভরা উত্তেজনা। আওনাং বিচ, 1000 বছর পুরনো শেল সিমেট্রি, বিশাল শেল মার্কেট, তারপর সানসেটের পেছনে ছুটে চলা এক স্বপ্নের রাস্তা, আর রাতের ঘন জঙ্গল পেরিয়ে ফিরে আসা আলোকিত আমাদের রিসোর্টে। পুরো একটা দিন, একটাই ক্রাবি আর হাজারটা অনুভূতি। দেখতে থাকুন, আজকের এই ভিডিওতে সব পাবেন। আসসালামু আলাইকুম। চলুন প্রথমেই আমাদের এই রিসোর্টের রুমটি আপনাদের দেখাই। রুমটির পজিশন A2, রুমটির নাম A2। ভালো কিছু হবে না, যেমনই হবে। রুমটির ইন্টেরিয়র 8 আউট অফ 10। 2 নম্বর কম পেয়েছে কারণ ওয়াশরুম, শাওয়ার এরিয়া ও রুমের মধ্যে কোনো দরজা নেই, যার কারণে একটু প্রাইভেসি কম্প্রোমাইজ করতে হয়। রিসোর্টটি আমাদের এক্সপেকটেশনের চেয়ে বেশি সুন্দর। ওভারঅল রেট দিব 10 আউট অফ 10। যতটা কষ্ট করে রিসোর্টটি খুঁজে বের করেছি আপনাদের দেখানোর জন্য, তাই সাবস্ক্রাইব করে কৃতজ্ঞতা জানান প্লিজ। রিসোর্টটি এত সুন্দর তা বুকিং করার সময় বুঝিনি। প্যান বিচ রিসোর্টটি ক্রাবির মেইন টাউন থেকে বেশ দূরে হওয়ায় চলাফেরা নিয়ে টেনশন করছিলাম, কিন্তু এই রিসোর্টে বিভিন্ন ধরনের যাতায়াত ব্যবস্থা রয়েছে। আমরা 2 দিন থাকবো এখানে, তাই 2 দিনের জন্য আমরা একটি কিউট স্কুটার রেন্ট করে নিই। স্কুটার নিতে পাসপোর্ট জমা দিতে হয়, আর ক্রাবির রাস্তায় চালাতে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লাগে। আমি কিন্তু থাইল্যান্ড আসার আগে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটি করে নিয়েছি। বাই দ্য ওয়ে, পার ডে স্কুটার ভাড়া 300 বাত। বিসমিল্লাহ। এখন আমরা ক্রাবি শহরের রাস্তা, আওনাং বিচ, সেল সিমেট্রি ঘুরে দেখব। আমাদের রিসোর্ট যেহেতু ফরেস্ট এরিয়ার ভিতরে, তাই প্রতিবার রিসোর্টে আসতে ও যেতে এই ফরেস্টের মধ্য দিয়ে যেতে হবে। এই ফরেস্ট সম্পর্কে আমাদের আগের ভিডিওতে জেনেছেন। এখন আমরা ফরেস্টের রোড পার করে মেইন রোডে উঠেছি। আমাদের এক্সপেকটেশনের চেয়েও বেশি সুন্দর ক্রাবির রাস্তাঘাট। আমরা চলে আসলাম আমাদের রিসোর্ট থেকে সবচেয়ে কাছের বিচ হাতনোফারা থারায়। এটি 3 কিলোমিটার দীর্ঘ একটি সাদাবালির সৈকত। এটি ঝিনুক খচিত তীরভূমি এবং অগভীর জলের জন্য বিখ্যাত, যার ফলে ভাটার সময় হেঁটে নিকটবর্তী দ্বীপগুলোতেও যাওয়া যায়। এখান থেকে মূলত ট্যুরিস্টদের নিয়ে যায় আন্দামান আইল্যান্ডগুলোতে ডে ট্রিপের জন্য। যেহেতু এটি একটি সংরক্ষিত জাতীয় উদ্যান, তাই এখানে ভাড়া করার জন্য কোনো ছাতা বা সানবেড নেই। আপনাকে গাছের নিচে বালির উপর নিজের তোয়ালে বিছিয়ে নিতে হবে। এখন আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্ট করব। এখন আমাদের গন্তব্য আওনাং বিচের দিকে। ক্রাবি শহরটি খুবই শান্ত, পরিষ্কার এবং তুলনামূলক কম কোলাহলপূর্ণ।
নভেম্বর থেকে এপ্রিল মাস হলো আওনাং ভ্রমণের সেরা সময়, কারণ এ সময়ে আবহাওয়া সবচেয়ে অনুকূলে থাকে। আওনাং বিচে লং টেল বোর্ডগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকে। সেখান থেকে খুব সহজেই আশেপাশের দ্বীপ ও রেইলে বিচে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা আগামীকাল রেইলে বিচে যাব, তা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। আওনাং বিচের পাশের দোকানগুলো সাধারণত সকাল 9টা থেকে রাত 11:30 পর্যন্ত খোলা থাকে। এখানে জামা কাপড় ও সুভিনিয়রের পাশাপাশি বিভিন্ন রেস্টুরেন্ট, পাব ও টুরিস্ট এজেন্সি দেখতে পাওয়া যায়। এখন আপনারা যে মসজিদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আওনাং মসজিদ। গ্রাবির মোট জনসংখ্যার প্রায় 60% মুসলিম, তাই এখানে অনেক মসজিদ দেখতে পাবেন। আওনাংয়ে মুসলিম স্ট্রিট নামে পরিচিত একটি এলাকা রয়েছে, যেখানে প্রচুর হালাল রেস্টুরেন্ট পাওয়া যায়। গ্রাবির রাস্তা অনেক সুন্দর ও প্রশস্ত। আমরা এখন যাচ্ছি সিশেল সিমেট্রিতে। সেখানে লাঞ্চ করব আর জায়গাটা ঘুরে দেখব। একজন মুসলিম মায়ের রেস্টুরেন্টে এসে বসলাম। আমরা থাই চিকেন ফ্রাইড রাইস, ফ্রাইড উইথ ব্রন, চিকেন প্যাটসি অর্ডার করি। হ্যালো, হাই, স্বাদিকা। এখানে যা অর্ডার করব উনি তার নিজের হাতে রান্না করে খাওয়াবে। আমরা কনফিউজ ছিলাম এই প্যাটসি নিয়ে। তারপর উনি আমাদের খুব বোঝানোর চেষ্টা করছিলেন যে এটি হালাল এবং খেতে খুব মজা। উনি আমাদের দুটি শব্দ শিখিয়েছেন, পুরুষদের জন্য খুব খুন খাপ এবং মহিলাদের জন্য খুব খুন খা, যার মানে ধন্যবাদ। আমরা এখন অবস্থান করছি সিশেল সিমেট্রিতে। এই জায়গাটির ইতিহাস সম্পর্কে বললে আপনারা অবাক হয়ে যাবেন। সিশেল সিমেট্রি, যা থাই ভাষায় সুসান হই নামে পরিচিত, যা প্রায় 40 থেকে 45 মিলিয়ন বছর প্রাচীন এক ভৌগোলিক বিষয়। এটি বিশ্বের মাত্র 3টি স্থানে দেখতে পাওয়া যায়। দেখুন এই পাথরগুলো, এইগুলো আসলে পাথর না, এগুলো হলো কোটি কোটি ছোট ছোট শামুক, ঝিনুকের খোল। এগুলো প্রায় 45 মিলিয়ন বছর ধরে একসাথে জমে জমে পাথরের মতো শক্ত হয়ে গেছে। লক্ষ লক্ষ বছর আগের প্রাণীরা এই মাটির নিচে ঘুমিয়ে আছে, তাই এর নাম শেল সিমেট্রি। এখানে প্রবেশ মূল্য পার পার্সন 400 থাই বাত। পার্কটি প্রতিদিন সকাল 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। সিমেট্রি দেখার পর পাশেই চোখে পড়লো কতগুলো অদ্ভুত সুন্দর দোকান। আসলে দোকান বলতে ভুল হবে, এটা যেন শামুক ঝিনুকের দিয়ে তৈরি পুরো দুনিয়া। ঢুকতেই মনে হলো কোনো শিল্পীর গ্যালারিতে এসে পড়েছি। ঘর সাজানোর জিনিস, ঝিনুকের ব্যাগ, ফটো ফ্রেম, মিরর, ল্যাম্পশেড, চুড়ি, কানের দুল সবকিছুই তৈরি শুধু শামুক আর ঝিনুক দিয়ে। এতটা সাধারণ ঝিনুক যে এত সুন্দর হতে পারে তা না দেখলে কখনোই বিশ্বাস করবেন না। আমাদের দেখা সবচেয়ে বড় ঝিনুক এখানে দেখতে পেলাম। দোকানগুলো ঘুরে ঘুরে শেষ করাই মুশকিল।
আমরা এখান থেকে কিছু পার্লের তৈরি জুয়েলারি শপিং করেছি। সেম রাস্তা ধরে আমরা ফিরে যাচ্ছি রিসোর্টের দিকে। যাওয়ার সময় দেখলাম সিশেল সিমেট্রি থেকে আওনাং বিচ পর্যন্ত অনেকগুলো সমুদ্র কিনারা ঘেঁষে রেস্টুরেন্ট চোখে পড়ল। যে কোনো রেস্টুরেন্টে বসলেই আপনি সি ভিউ এবং সানসেট দেখতে পাবেন। বাহ, পাতায়া ফুকেট যতটা কোলাহলপূর্ণ, ক্রাবি ততটাই শান্ত। আপনি যদি উৎসব মুখর পরিবেশ পছন্দ করেন তাহলে পাতায়া বা ফুকেট যাবেন, আর যদি নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাহলে ক্রাবি বেস্ট। ক্রাবির সানি ডেতে রোদে পুড়ে বাইক চালানোটা মোটেও সহজ নয়। ঠিক তখনই একটু এনার্জি দিতে আমাদের সামনে চলে আসে 7-Eleven। মনে হয় যেন সব ট্যুরিস্টের এনার্জির বুস্টার এই 7-Eleven। কি না পাওয়া যায় এখানে। আমরা বিকেলের জন্য কিছু খাবার নিয়ে নেই। অবশ্যই সকল খাবারে হালাল সাইন আছে কিনা দেখে নেবেন, কারণ থাইল্যান্ডের কেন্দ্রীয় ইসলামিক কাউন্সিল মুসলিম ট্যুরিস্টদের কথা চিন্তা করে হালাল খাবারের প্যাকেটে হালাল সাইন যুক্ত করেন। বিল এসেছিল 173 বাত। সবচেয়ে কষ্টের বিষয়, বাইকটি 5 মিনিটের জন্য রোদে রেখে গেলে এটাতে বসা মুশকিল হয়ে যায়। রিসোর্ট যাওয়ার পথে আমাদের চোখে পড়ল এলিফ্যান্ট শেল্টার। আপনারা চাইলে এখানে থাই ড্রেস পরে হাতির উপর চড়তে পারবেন এবং ফটো সেশন করতে পারবেন। ওদের অনেক ধরনের প্যাকেজ আছে হাতির বয়স অনুযায়ী। অনেক ঘোরাঘুরি হলো, এখন আমরা রেস্ট নিতে চলে যাব রিসোর্টে। রিসোর্টে ফিরে এসে রিসোর্টের এত সুন্দর পরিবেশ দেখে বিশ্রাম নিতেও ইচ্ছা করছিল না। ঝটপট ফ্রেশ হয়ে আবার বের হয়ে যায়। প্যান বিচ রিসোর্টের নামটার মতোই সুন্দর এই রিসোর্টটি। এখন জোয়ারের সময় বসেছি বিচের পাশে একটি কোকোনাট আর অরেঞ্জ জুস হাতে নিয়ে। ডাবটি 100 বাত নিয়েছে আর জুস 50 বাত। রিসোর্টের বেভারেজ সেকশনটি অনেক লাইভলি ছিল। থাই ডাবের পানি অত্যন্ত মিষ্টি হয়, যা অনেক সময় চিনি বা সিরাপের মতো স্বাদ নেয়। প্রতিটি ডাবে প্রচুর পরিমাণ মিষ্টি পানি থাকে। ভেতরের শ্বাসটি পাতলা, নরম এবং তুলতুলে হয়, যা চামচ দিয়ে খুব সহজেই খাওয়া যায়। দেখলাম দুজন ট্যুরিস্ট নিজ দায়িত্বে বিচ পরিষ্কার করছে। দূরে দেখা যাচ্ছে ছোট ছোট দ্বীপ, সবুজ পাহাড় জেগে আছে নীল জলের বুকে। ঢেউয়ের শব্দ কানে আসছে একটানা, মনের ভেতরে এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছে। ট্রাভেল মানে শুধু জায়গা দেখা না, ট্রাভেল মানে হলো এই রকম মুহূর্তগুলো অনুভব করা, নিজেকে খুঁজে পাওয়া। এই বিচে যে কোনো সময় নামতে পারবেন। বিচের পাশেই 4টি কাঠের তৈরি সুন্দর দোলনা রয়েছে, যে কোনোটাতে বসে সাগর দেখতে পাবেন। এই দোলনাগুলোতে বসে বা ছবি তুলে আপনি ক্রাবের নীল সমুদ্র ও চুনাপাথরের পাহাড়ের চমৎকার দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানে অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে কায়াকিং এর দারুণ সুযোগ। শান্ত ও সুন্দর সমুদ্র সৈকতে প্যাডেল চালিয়ে ঘুরে বেড়ানোর একটি দারুণ অভিজ্ঞতা এখানে রয়েছে।
বিকেলের সেই মনোরম সময় কাটানোর পর মনে হলো আজকের দিনটা আরও স্পেশাল কিছু দিয়ে শেষ করতে হবে। তাই বাইক নিয়ে বের হলাম সানসেট দেখতে। সেই পথটাই ছিল আলাদা একটি অভিজ্ঞতা। রাস্তার একদম সামনে সূর্য টকটকে কমলা রং ধরে ধীরে ধীরে নামছে। মনে হচ্ছিল সূর্যটা আমাদের ডাকছে, আর আমরা বাইক চালিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছি। সত্যিই মনে হচ্ছিল আমরা সূর্যকে ফলো করছি, যেন আরেকটু এগুলোই ছুতে পারবো তাকে। আকাশের রং বদলাচ্ছে মিনিটে মিনিটে, কমলা থেকে গোলাপি, গোলাপি থেকে বেগুনি, আর তারপর গভীর নীল। সমুদ্রের জলে সেই রংগুলো প্রতিফলিত হচ্ছে। মনে হচ্ছে পুরো সমুদ্রটাই আগুন ধরে গেছে। কিন্তু কতটা শান্ত সেই আগুন। ক্যামেরা অনেক কিছু ধরা যায়, কিন্তু এই অনুভূতিটা, এটা শুধু এখানে গেলেই বোঝা যায়। হাতে ড্রিঙ্ক, সামনে এই অসাধারণ দৃশ্য। এই মুহূর্তে পৃথিবীর সব চিন্তা মাথা থেকে উড়ে গেল। সানসেট দেখার পর পেটে একটু ক্ষুধা অনুভব করলাম, তাই খুঁজতে লাগলাম সন্ধ্যার নাস্তার জায়গা। একটু এগোতেই চোখে পড়লো একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আর সেখানে ঢুকতেই মশলার সেই চেনা গন্ধ নাকে এসে লাগলো। রেস্টুরেন্টের মালিক একজন ভারতীয় ভাই। এত হাসি খুশি, এত আন্তরিক মানুষ যে মনে হলো পুরনো বন্ধুর দোকানে এসেছি। খাবার এলো টেবিলে। অর্ডার দিয়েছিলাম সমুচা আর আলু পরোটা। প্রথম কামড়েই বুঝলাম এই মানুষটা রান্নায় শুধু উপকরণ দেয় না, ভালোবাসাও মেশায়। ভাইটি আমাদের একটি পানির বোতল গিফট করেন, কারণ আমরা গুগলে ওনার রেস্টুরেন্ট সম্পর্কে একটি ভালো রিভিউ দিয়েছিলাম। থাইল্যান্ডের মাঝখানে বসে এরকম পারফেক্ট ইন্ডিয়ান ফুড পাওয়া, এটি সত্যিই একটি বোনাস ছিল আমাদের জন্য। বিল এসেছে 270 বাত। নাস্তা শেষ করে আবার বাইক নিয়ে বের হলাম। এবার গন্তব্য আওনাং বিচ। একটি ট্যুর এজেন্সিতে ঢুকলাম। কাল কোথায় যাব, কি দেখব, কোন প্যাকেজ নেব, সেটা নিয়ে কথা বললাম। আইল্যান্ড হপিং, স্নোরকেলিং, কায়াকিং, এত অপশন দেখে মাথা ঘুরে গেল। তবে পরের দিনের প্ল্যান ফাইনাল হয়ে গেল, সেটা দেখবেন পরের ভিডিওতে। প্ল্যানিং শেষ করে রিসোর্টের দিকে রওনা দিলাম। রাতের বেলা আওনাং বিচে কোনো শব্দ নেই, নো সাউন্ড পলিউশন, এত নীরব, জনমানবহীন মুহূর্ত। মনে হচ্ছে শহরটি একদম জেগে আছে শুধু আমাদের জন্য। পথে আবারও 7-Eleven ঢু মারলাম একটু ড্রিঙ্কস নিতে। এরপর শুরু হলো রিসোর্টের দিকে ফেরার পথ। রাতের ক্রাবির জঙ্গলের ভিতর দিয়ে সেই রাস্তা, চারপাশে ঘন অন্ধকার, গাছের ফাঁকে ফাঁকে শুধু বাইকের আলো। কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু রাতের পাখি আর পোকামাকড়ের ডাক। হঠাৎ দূরে দেখা গেল সেই আলো, প্যান বিচ রিসোর্টের আলো। জঙ্গলের অন্ধকার পেরিয়ে এই আলোর কাছে আসাটা ছিল একটি আলাদা অনুভূতি। রিসোর্টটা রাতে একদম অন্যরকম সাজে, আলো আর সাজসজ্জায় এতটাই সুন্দর দেখাচ্ছিল যে মনে হচ্ছিল কোনো ফেরি টেলের রাজ্যে ঢুকে পড়েছি। রুমে গিয়ে ফ্রেশ হলাম, আর তারপর ড্রিঙ্কস আর স্ন্যাক্স নিয়ে নামলাম বিচে। খোলা আকাশের নিচে সমুদ্রের ধারে বসলাম। আজকের দিনটা এইভাবেই শেষ হলো, কিন্তু ক্রাবির গল্প কিন্তু শেষ হয়নি। পরের ভিডিওতে আসছে আরো সুন্দর অ্যাডভেঞ্চার, একদম মিস করবেন না। ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে বলুন রাতের জঙ্গলের রাস্তায় আপনি কি এভাবে বাইক চালাতে পারতেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।